নমস্কার বন্ধুরা, ডিজিএস এর গল্প কথার অষ্টম অধ্যায়ে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিওটা করতে একটু লেট হলো। অষ্টম অধ্যায়ের ভিডিওটা করতে একটু লেট হলো, কেননা সবাই জানেন আমি আগেই বলে রেখেছিলাম যে সময়ের খুব প্রবলেম। প্রোডাক্ট গুলো তৈরি করতে হয়, নানান রকম চাপের মধ্যে থাকি, যার জন্য এই ভিডিও তৈরি করাটা খুব চাপের বিষয়। কিন্তু যেহেতু একটা প্রসেসিং চলছে, একটা অধ্যায় বেসিস পর্ব অনুযায়ী চলছে, সেহেতু ভিডিও আমাকে করতে হবে এবং ভিডিওগুলো কিন্তু আসতে থাকবে। তো একটু ফলো রাখবেন, একটু দেরি হলে ভিডিও ঠিক আসবে। যাই হোক, অষ্টম অধ্যায়ের ভিডিওটা আজকে শুরু করছি। গল্প প্রচুর আছে, প্রচুর অভিজ্ঞতা, প্রচুর গল্প, কিন্তু সমস্ত কিছু নিয়ে তো বলতে গেলে তো সেই 20টা বছর সময় লাগবে। তা শর্ট শর্ট করে অল্প অল্প কিছু, যেগুলো একটু বিশেষ অভিজ্ঞতা। আমরা পুরনো ইতিহাসটা কেন খাচ্ছি, তার মূল কারণ হচ্ছে ইতিহাস তো আমাদের জানতেই হবে। আমরা যখন পড়াশোনা করেছি তখনও ইতিহাস জেনেছি। ইতিহাস যদি বিশ্বাস নয়, অতীত যদি না মানা হয়, অতীত, অনেকে বলে অতীত ঘেটে লাভ নেই, অতীতের কথা আলোচনা করে বা মনে করে লাভ নেই। না, এই বিষয়টা যদি সত্যিই হতো, তাহলে আজকে গীতা মিথ্যা হয়ে যাবে, তাই না? গীতা, মহাভারত, এই যে বিষয়গুলি, এগুলো কিন্তু মিথ্যা হয়ে যাবে। আজকে ঈশ্বর বলেও তাহলে আমরা কিছু মানতে পারবো না, তার কারণ ঈশ্বরকে আমরা মানি কিন্তু গল্পের বেসিসে, তাই না? গল্প গুলো আছে বলেই সেখান থেকে আমরা ঈশ্বর দেখেছি। ঈশ্বর তো আমরা সামনে কোনো সময় দেখিনি, গল্পের মাধ্যমেই আমরা ঈশ্বর মানি। যে আল্লাহ মানে সে আল্লাহ মানে, যে যিশুকে মানে সে যিশুকে মানে, যে যেরকম যে যার ধর্মে সে তার ধর্ম অনুযায়ী ঈশ্বরকে মানি। তো এইটা তো ইতিহাস থেকেই তৈরি হয়েছে, তাই না? তাই ইতিহাস বা অতীতকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। এবং মাঝে মধ্যে একটু অতীতকে নিয়ে আলোচনা করলে কি হয়, অভিজ্ঞতাটা খুব পুষ্ট হয়। এখনকার জেনারেশন যেহেতু এই অতীত বিষয়গুলি জানে না এবং অভিজ্ঞতাটা খুব ঠুনকো, এখনকার বিডারদের বা বার্ডস লাভারদের যাই বলেন, যে ভাষাতেই আপনারা তাদেরকে মানে বলবেন, তা এদের অভিজ্ঞতাটা কম বলেই কিন্তু পরিস্থিতিটা সমানই জটিলতার দিকে যাচ্ছে এবং খুব খারাপ ফিল্টার পরিস্থিতি তৈরি হচ্ছে এই বার্ডসের, এক্সোটিক বার্ডসের ফিল্ডটা। এই জন্য একটু অতীতের অভিজ্ঞতাগুলোকেই নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে, না হলে আমি এই অতীতের ভিডিওগুলো হয়তো আপনাদের সামনে আনতাম না। কেন বর্তমানে ভিডিওর টপিক প্রচুর, অনেকেই বলছে দাদা একটু প্রোডাক্ট সম্বন্ধে বলুন, একটু ডিজিজ সম্বন্ধে বলুন। সবকিছু আসবে আস্তে আস্তে, খুব তাড়াতাড়ি আসবে, চিন্তা করার ব্যাপার নেই, খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আসবে। কিন্তু আজকে যে টপিকসটা, সেটা হচ্ছে খলনায়ক টপিকসে আমি ঢুকছি। আমার এই বার্ড ফিল্ডে প্রথম কিভাবে খলনায়কের আবির্ভাব ঘটলো সেটা দেখুন এবং সেটা শুনুন এই ভিডিওটার মাধ্যমে। হয়তো এই পার্টে পুরোটা না কমপ্লিট করতে পারলেও পরের পার্টে আবার দুটো পার্ট, সবাই জানেন এক একটা টপিকস এর উপরে হয়তো দুটো করে পার্ট হচ্ছে, পরের পার্টে গিয়ে কমপ্লিট হবে। কিন্তু স্টার্ট করছি, গল্পটার মধ্যে থাকুন, শুনুন, অভিজ্ঞতা তৈরি হবে। এই খলনায়কের পরিমাণ বর্তমানে অনেক, প্রচুর। তা আমার জীবনে প্রথম খলনায়ক কিভাবে আমি এই বার্ড ফিল্ডে দেখলাম বা উপলব্ধি করলাম বা আমার লাইফের এফেক্টটা ঘটলো, সেটা নিয়ে গল্পটা স্টার্ট করছি। আমি বলেছিলাম যে গোল্ডিয়ান ফিঞ্চ আমার ঘরে আসে এবং গোল্ডিয়ান ফিঞ্চে আমি সফলতা খুব দ্রুত পাই, খুব তাড়াতাড়ি গোল্ডিয়ান ফিঞ্চের সফলতাটা আমার জীবনে আসে। তার পাশাপাশি আমার কিছু লাভবার্ড ছিল, ককটেল ছিল, জাভা ছিল, সাদা জাভা, পঞ্জাবা, ফিঞ্চটাও অল্প কিছু ছিল, মিলিয়ে মিশিয়ে একটা শৌখিন বার্ড ফার্ম বলতেই পারে। সব পাখি অল্প 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 করে আমার ছিল। খুব যে প্রচুর একটা বড় ফার্ম তা নয়, বারবারই বলছি, ছোট্ট একটা ফার্মের মধ্যে, এবং খুব সুন্দরভাবে আমি গুছিয়ে আমার এই মানে শখের জার্নিটা চালু করেছিলাম এবং চলছিল। কিছু আর্নিংও আসছিল। আর্নিং, শখ, নেশায় পেশায় খাঁচার বাড়ি, এগুলো এই 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 বিষয়টা নিয়েও পরে আলোচনা হবে, এই বইটা নিয়ে আলোচনা হবে। যাই হোক, এই নেশা পেশা মিলে একটা জীবনের সাথে কিন্তু আমার এই পাখিটা জড়িয়ে গেল। বার্ড ফিল্ডটার মধ্যে আমি এইভাবে ঢুকে গেলাম এবং খুব সুন্দরভাবে আমার স্মুথলি আমার এই জার্নিটা চলছিল। যাই হোক, এই গোল্ডিয়ান ফিঞ্চে যখন সফলতাটা আসলো, গোল্ডিয়ান ফিঞ্চ এবার আমি করছি,
এই ফিল্ডে এবার আমার একটা বেঙ্গলি প্রয়োজন পড়লো। প্রথম বেঙ্গলি ফিঞ্চটাও আমি বারবার বলছিলাম যে তখন বেঙ্গলি ফিঞ্চটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যেত না। তো বেঙ্গলি ফিঞ্চের প্রয়োজনীয়তাটা কিন্তু তখন পড়লো, বেঙ্গলি ফিঞ্চ আমার কিছু লাগবে। এবার বেঙ্গলি ফিঞ্চ যেহেতু লাগবে, অমিতদার ঘরে বেঙ্গলি ফিঞ্চ আমি আগেই বলেছি সে অ্যাভেলেবেল পাওয়া যেত না, তাই আমি কিছু বেঙ্গলি ফিঞ্চের জন্য আমি কিছু সন্ধানে রয়েছে। এই সময় আমার ওই সেই বন্ধু বললাম বারবার, ও অনেক ইনফরমেশন আমাকে দিত, অনেকের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। ওই আবার বলে বিশ্বজিৎ এখানে তুই বেঙ্গলি পাবি, একজন কিন্তু বেঙ্গলি এরকম প্রোডাকশন করে, বেঙ্গলি করে, ওর কাছে চল। আমি গিয়েছিলাম, ঘুরে এসেছি, চল তোকে নিয়ে যাবে, চল। গেলাম, তা ওর সাথেই আমি গেলাম। আমি এর নামটা আমি বলবো না, ঠিক আছে, সিনিয়র দাদা আমি বলছি, ঠিক আছে, সিনিয়র দাদা এই নামটা আমি আপনাদের দিলাম, কিন্তু এর নাম আমি বলবো না, কেননা ভিডিওর মধ্যে তো। যদিও বর্তমানে এরা পাখির জগতের সঙ্গে যুক্ত নয় এবং বহু কাল আগেই এরা পাখির জগৎ থেকে ডিটাচ হয়ে গেছে, স্বাভাবিক, যার যেরকম কর্ম তার তেরকম ফল। আমি অনেক ঝড়ঝাপটার মধ্যেও আজকে এই এই 20 বছরেও কিন্তু একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। শত্রুর অভাব নেই, প্রচুর মানুষ শত্রু। এখনই খলনায়কের ভূমিকা আমার জীবনে প্রচুর, কিন্তু আমি প্রথম এই যে ফেসটা করলাম সেইটার গল্পটা আমি করছি। এখন যে আমার জীবনে এই ধরনের কিছু নেই বা এরকম ভূমিকা কেউ পালন করে না বা আপনাদের জীবনে নেই তা নয়, প্রচুর। এখন এই পার্সেন্টেজটা হিউজ হয়েছে, কিন্তু আগে আমি তো তখন বুঝছি না, তখন তো আমি নতুন, তখন তো আমি একদম মানে সাদামাটা মানসিকতা, বুঝতে পেরেছেন? পাখিটা একটা শখের জিনিস, খুব আনন্দে উৎফুল্লিত হয়ে এই বিষয়গুলি আমার জীবনে আসছে, খুব একটা উৎফুল্লতা নিয়ে আমি এই কাজগুলি করছি। এবং আস্তে আস্তে অনেক মানুষ আমার বাড়িতেও আসছে, আমার বাড়িতেও পাখি দেখতে আসছে, ইয়ে করছে, কালচার হচ্ছে, সবাই বলছে বা একটা বাচ্চা ছেলে, তখন তো অল্প বয়স, তখন বলছে সবচেয়ে অনেক অল্প বয়সে একটা ছেলে সুন্দর বেশ গোল্ডেন ফিঞ্চের একটা প্রোগ্রেস করছে। তখন প্রোগ্রেস, এগুলোকে প্রোগ্রেস বলে। এখন তো প্রোগ্রেসের ভিডিও প্রচুর হয়, এখন আর এগুলো প্রোগ্রেস নেই। এখন যদি কেউ গোল্ডেন ফিঞ্চের প্রোডাকশন দেখিয়ে বলে প্রোগ্রেস, আমি বলবো এগুলো আর প্রোগ্রেস নেই, এগুলো হচ্ছে এখন ধ্বংস। এখন এখন যদি এগুলোকে প্রোগ্রেস বলা হয় ভুল বলা হবে, কারণ এখন আর ওই মানে এখন করছেন মানে গোল্ডেন ফিঞ্চ ব্রিডিং করাচ্ছেন মানে মার্কেটটা আরো খুব বাজে অবস্থা, কারণ এখন আর ডিমান্ড নেই গোল্ডেন ফিঞ্চের। সেই যে আমাদের সময়কার যে ব্যাপার, এই ব্যাপারটা এখন জিরোতে চলে এসছে, একেবারে জিরোতে চলে এসছে। হ্যাঁ, আপনার শখে আপনি দুজোড়া কিনতে পারেন। এবার আপনি বলতে পারেন যে আপনি তো প্রফেশনাল কথাবার্তা বলছেন। হ্যাঁ, প্রফেশনালের জায়গা তো অবশ্যই একটা থাকেই, প্রফেশনালের জায়গা অটোমেটিক তৈরি হয়। এই নেশা থেকেই ধীরে ধীরে পেশা হালকা সবার জীবনেই ছিল, কিন্তু এখন ওইটুকুনিও আর কেউ করে খাওয়ার মতন পরিস্থিতি বর্তমানে আর থাকছে না। এই জায়গাটা নষ্ট করার তো কোনো প্রয়োজন ছিল না, কিছু মানুষ তো করে খাচ্ছিল, ওর কিছু মধ্যবিত্ত মানুষ, কিছু সাধারণ মানুষ, কিছু গরিব মানুষ, কিছু স্কুল পড়ুয়া ছেলে পেলে যারা স্কুলে পড়াশোনা করে তার পাশাপাশি বা কলেজে পড়ে তার পাশাপাশি কিছু হাত খরচার জন্য একটা ছোট্ট ফার্ম মেনটেন করে। এরকম প্রচুর মানুষ তো এই ফিল্ডের সাথে ছিল না, একটা হাত খরচা তো আসে। টিউশনিটা তো টিউশনি করছেন আপনি, আপনি একটা স্টুডেন্ট পড়াচ্ছেন, সেটা তো বড় লেভেলের পেশা নয়, সেটা আপনি একটা হাত খরচার জন্য করছেন। সেই রকমই যেমন শখে করে না, শখে অনেকে পড়ায় না, টিউশনি পড়ায়, তার থেকে কিছু আর্নিং আসে। এডুকেশন তো বিক্রি করা যায় না, কিন্তু এডুকেশন নিয়ে তো এখন প্রচুর ব্যবসা হচ্ছে, তাহলে হচ্ছে না? তাহলে ব্যবসার জায়গা সবকিছুতেই রয়েছে। এডুকেশন নিয়ে যদি এত বড় বড় ব্যবসা হয়, তাহলে এই ফিল্ডে যদি একটু ব্যবসার জায়গা যদি কেউ থাকে, তার ক্ষতিটা কোথায়? ছিল সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, এই খলনায়করাই নষ্ট করেছে, এই খলনায়করাই নষ্ট করেছে। এখন খলনায়কের পার্সেন্টেজটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়ে আজকে ফিল্ডটা নষ্ট হয়েছে। যাই হোক, তা ওই সে বন্ধুর কথা বলছি, ও আমাকে নিয়ে গেল, আলাপ হলো, একজনের সাথে আলাপ হলো। তার বাড়িতে গিয়ে আমি দেখছি বেশ কিছু গোল্ডিয়ান, এই সরি, বেশ কিছু বেঙ্গলি সেট আপও রয়েছে, কিছু বেশ কিছু ফিঞ্চের সেট আপ রয়েছে, গল্প টল্প হলো, সাক্ষাৎ হলো। এবার যখনই আমি বললাম করি, এবং সে দেখে অটোমেটিক আমার সম্বন্ধে একটা কনসেপ্ট তার জানা রয়েছে, মানে আমি যে একটা ব্যক্তি মানে একটা ছেলে এখানে গোল্ডেন ফিঞ্চ করেছি, ওই ওই মানুষটি বা ওই সিনিয়র দাদা উনি দেখে অটোমেটিক্যালি বিষয়টা জানে। মানে দেখুন, আমি ওনাকে চিনি না, কিন্তু আমাকে অলরেডি চিনে ফেলেছে। মানে আমি যে গোল্ডেন করতাম, মানে দেখুন কতখানি মার্কিং, তখন গোল্ডেন ফিঞ্চ করলে মানে আপনি কত মানুষকে চিনবেন তা নয়, কিন্তু এই পাখির জগতের অনেক মানুষই ভিতরে ভিতরে আপনাকে চিনে ফেলছে, সেটা আপনি জানতে পারছেন না, মানে আমি জানতে পারলাম না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আলাপ হলো, তখন তার সাথে পরিচয় হলো,
এবার বেঙ্গলির কথা বললাম। এবার বিষয়টা হচ্ছে সে বেঙ্গলিটা বিক্রি করছে কেন? এই যে বললাম যে বেঙ্গলিটা কিন্তু সবাই চাপিয়ে রাখে, কিন্তু সে বেঙ্গলিটা বিক্রি করছে কেন করছে জানেন? তার কারণ সে বেঙ্গলি সেট আপ করেছিল কিছু গোল্ডিয়ান ফিঞ্চ, স্টার ফিঞ্চ এই ধরনের পাখিগুলো করবে বলে, কিন্তু সে করতে পারেনি। এবং তার লাভ বার্ডের একটা দারুণ সেট আপ, এবং লাভ বার্ডের কিন্তু সে একজন ভালো লেভেলের বিডার। তখনকার সময় সেও নাম করা একজন। পরবর্তীকালে জানলাম যে লাভ বার্ডের মাস্টার সে, হ্যাঁ লাভ বার্ডের মাস্টার, এবং তার খুব নামও রয়েছে। এবং তার কি বলবো, তার সেনাবাহিনী প্রচুর, সেনাবাহিনী বলতে ভক্ত প্রচুর, বা তার দল প্রচুর, মানে দল বলে তো, দলটা প্রচুর, মানে তার সে অনেক শক্তিশালী একজন মানুষ, মানে তার প্রচুর ফ্যান ফলোয়ার্স এবং তার প্রচুর দল, প্রচুর। যেমন এখন ইউটিউবারদের কি হয়, প্রচুর ফ্যান ফলোয়ার্স হয় না, প্রচুর দল হয় না, সবাই একটা ভিডিও ছাড়লেই একটা দারুণ 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 একটা কমেন্ট দেখবেন, একটা কোনো কন্টেন্ট নিয়ে, ভালো জিনিস নিয়ে ভিডিও করে, মানে আমি যেমন এই যে ভিডিওটা করছি, আপনি ভিডিওটা দেখবেন, হয়তো ছোট্ট লাইক করে বেরিয়ে গেলেন বা দেখে বেরিয়ে গেলেন, কিন্তু এর মধ্যে কিন্তু বিশেষ একটা কমেন্ট করবেন না, করবেন কি? কিন্তু যখনই একটা ওই যে ওই রকম খলনায়করা ভিডিও করবে, দেখবেন হুড় করে কমেন্ট হবে, হুড় করে তার ইয়ে হবে, মানে পাবলিসিটিটা বেশি হবে। তাহলে কি অমিত দা যে বলেছিলাম, অমিত দারও অত ইয়ে ছিল না, মানে কি বলবো, ফ্যান ফলোয়ার ছিল না। অমিত দা একটা বিশিষ্ট মানুষ ছিল, সবাই ওনাকে চিনতেন, কিন্তু একটা ঈর্ষণীয় জায়গা, যেহেতু উনি গোল্ডেন ফিঞ্চ করে ছোট পাখি, তখন না ছোট পাখি যারাই করতো তাদের প্রতি একটা ঈর্ষণীয় জায়গা তৈরি হতো, কেননা ওই জায়গাটা সবাই করতে পারতো না। গোল্ডেন ফিঞ্চ পাখিটা বা জাভা বা ফিঞ্চ, এই সব পাখিগুলো না সবাই করতে পারতো না, কেননা তখন তো এত রকম সাপ্লিমেন্ট ছিল না। যারাই করতো তারা তাদের অভিজ্ঞতার বেসিসে করতো, মানে আমি যে সফলতাটা পাচ্ছি সেটা আমার একটা নলেজের থেকে পাচ্ছি, সেই নলেজ গুলো আমি কাজে লাগাচ্ছি, তার থেকে আমি একটা সফলতা গেইন করছি। তো এই ব্যাপারগুলি যাদের থাকবে না, যারা মানে পোক্ত হবে না, তারা কিন্তু এই 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 পাখিগুলো, স্পেসিফিক এই ছোট পাখিগুলো করতে পারতো না। এবং এই করতে না পারার কারণে যারা ধরেন বড় পাখি নিয়েও কাজ করছে, বা হয়তো অনেক দামি দামি জিনিস নিয়ে কাজ করছে, কিন্তু ওই ছোট পাখির লোকেদের প্রতি তাদের একটা মানে নেগেটিভ দৃষ্টিভঙ্গি ছিল, একটা ঈর্ষণীয় জায়গা না তারা পোষণ করতো। এটা পরে আমি আস্তে আস্তে জানলাম, এই ঘটনাটার পরে বিশেষ করে জানলাম। তা এরকম হলো, হওয়ার পরে আমার তো তার সাথে আলাপ হলো, যাই হোক। তো বেঙ্গলি আমার রিকোয়ারমেন্ট ছিল, আমি বললাম বেঙ্গলি আমার কিছু লাগবে দাদা, বেঙ্গলি তোমার কাছে হবে, তুমিই বলছি আর কি, মানে দাদার মতন। ভালো রিলেশন তৈরি হলো, খুব সুন্দর রিলেশন তৈরি হলো, আসা যাওয়া হলো। সে আবার আমার বাড়িতে ধীরে ধীরে আসাও শুরু করলো, মাঝে মাঝে আসতো, বা কোনো সময় গোল্ডেন ফিঞ্চের রিকোয়ারমেন্ট থাকলে, কাস্টমার থাকলে নিয়ে এসে আমার থেকে পাখি নিয়ে গিয়ে দিত। এইরকম ভাবে না রিলেশনটা গ্রো করছে। এবং তখন বললো যে না, এগুলো তো অমিতদার অর্ডার আছে, অমিতদাকে দিতে হবে। তার মানে বুঝলাম যে এই যে অমিতদা বা এরা যাদের বেঙ্গলিটা লাগছে, তাদেরকে ও বেঙ্গলিটা সাপ্লাই করে। হ্যাঁ, বেঙ্গলিটা, কারণ ওর ঘরে বেঙ্গলি সেটা অলরেডি হয়ে আছে, ও না গোল্ডিয়ান ফিশটা করতে পারেনি। জানতে পারলাম যে গোল্ডিয়ান ফিশটা ওর হচ্ছে না। তা আমাকে যখন বলে তোমার তো গোল্ডিয়ান ফিশ খুব ভালো হয়েছে, শুনলাম খুব ভালো, এই তো আমরা এতদিন ধরে করতে পারছি না, তুমি তো সুন্দর করে ফেললে, গোল্ডিয়ান ফিঞ্চটা তো তোমার ঘরে খুব ভালো হয়েছে শুনলাম, জানলাম। তা আমি তো ট্রাই করেছি, আমার তো প্রবলেম হচ্ছে। যাই হোক, আমার মনে হয় লাভবার্ডের রুম বলে প্রবলেম হচ্ছে, ওর লাভবার্ডের রুম স্বাভাবিক লাভবার্ডের সেট আপের মধ্যে করছে, তার জন্য হয়তো হচ্ছে না। যাই হোক, সেটা নাই হতে পারে, সেটা অন্য সমস্যা, সেটা হচ্ছে না। যাই হোক, এই 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 অবধি বিষয়টা হলো, তারপরে আসা যাওয়া এরকম চলছে। তা মাঝে মধ্যে আমাকে বেঙ্গলি, আমি তখন পেলাম না ওর কাছ থেকে বেঙ্গলি আমি পাইনি, কেননা ওই বেঙ্গলি গুলো বলছে অর্ডার আছে, অমিতদের কথা বললো যে অমিতদাকে দিতে হবে, তাই বেঙ্গলি তখন আর আমি ওর কাছ থেকে পেলাম না। কিন্তু একটা সম্পর্ক তৈরি হলো, একটা রিলেশন তৈরি হলো। পাখি আমি ওর থেকে আর কোনোদিনও, ওই সিনিয়র দাদা যে বলছি তার থেকে আমি আর নামটা বলতে পারছি না। কিন্তু এই ভিডিওটা যারা দেখছে, যারা ওই সময়কার যদি কিছু মানুষ এই ফিল্ডে থাকে, তাহলে এই গল্পটা বুঝতে পারবে যে আমি কার সম্বন্ধে বলতে চাইছি। এই গল্পটা বলতাম না এখন, কিন্তু এই গল্পটা বলছি কেন, এর পেছনে অনেকগুলি ইসে আছে, মানে কারণ আছে, যে এই ধরনের পার্সেন্টেজটা যে এখন বৃদ্ধি পেয়েছে, এবং আপনারা এই ধরনের মানুষগুলোকেই বেশি প্রেফার করছেন, তার ফলে ফিল্ডের দশা খুব খারাপ। তা এরকম সম্পর্ক তৈরি হলো। আর এরা কি করছে, এরা না পাশাপাশি এই যে আমাকে দেখিয়ে দেখিয়ে যে বিশ্বজিৎ গোল্ডিয়ান ফিঞ্চ করে ফেললো, তুমি কেন পারবে না, এরকম ভাবে
এই গোল্ডেন ফিঞ্চের ব্রিডার তৈরি করার চেষ্টা চলছে পাশাপাশি, মানে এরা করছে। এরা হয়তো কিছু বেঙ্গলি দিয়ে দিল, আমার থেকে হয়তো একজোড়া, অমিতদার থেকে একজোড়া, এইভাবে দুজোড়া গোল্ডিয়ান হয়তো কোনো একটা ফার্মে দিল ছোট্ট একটা করে, বলে এটা করো করো করে, মানে আমরা যতটা না মানে তৈরি করার চেষ্টা করছি, আমরা আমাদের মতন কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের বাকি হচ্ছে আমরা এটাকে দিয়ে দিচ্ছি, যদি কেউ আমাদের বাড়িতে আসে যে আমি করতে চাই, হয়তো তাকে দুজোড়া দিলাম, এইরকম ভাবে কিন্তু চলছে। আর তখন তো অনলাইন ফনলাইন কিছু নেই, ফেসবুকে কিছু নেই, তখন এই যতটুকু এইরকম পরিচিতির মধ্যে, লোকাল পরিচিতির মধ্যেই বিজনেসটা চলতো। তারপরে হাটে গেলাম, হাটের থেকে 2-4 জনের সাথে আলাপ হলো। পরে স্বপনদা বলে একজন ছিল, লম্বা চুল, অনেকেই কত পুরনো লোক হলে জানবে, স্বপনদা খুব ভালো সম্পর্ক ছিল, আমার বাড়িতে প্রচুর আসতো, মানে আসলে মানে ঘন্টার পর ঘন্টা গল্প করে, রাত্রি হয়ে যেত কোনো সময়, 10টার সময় বাড়ি যেত, এইরকম সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল। অনেক অভিজ্ঞতা পেয়েছি, আমার থেকে অনেক অভিজ্ঞতা উনি পেয়েছেন। তো এই শেয়ারিং গুলি হতো, হঠাৎ করে মারা গেছেন, অনেকেই তো মারা গেছেন ওই সময়কার। যাই হোক, তখন এর সাথে আমার সম্পর্কটা তৈরি হলো, আসা যাওয়া হলো। সবকিছু মাঝে মাঝে আমাকে একটা কথা এই সিনিয়র দাদা বলতো যে তুমি তো খুব স্মুথলি আগাচ্ছ, তোমার কোনো প্রবলেম হচ্ছে না, তাই না বিশ্বজিৎ? আমাকে এই কথাটা বলতো, খুব স্মুথলি তোমার বার্ড ফিল্ডে তুমি কোনো সমস্যা ফেস করো না, তাই না? তুমি খুব স্মুথলি আগাচ্ছ। বললাম মানে, মানে বলতে তোমার তো সমস্যা সেরকম আমাদের যেরকম পক্স হয়, লাভবার্ডে স্বাভাবিক পক্স, ইনফেকশন, এই ধরনের সমস্যাগুলি খুব প্রচুর পরিমাণে ওই সময় হতো। ওর কারণে লাভবার্ডের মার্কেট খুব আপ ডাউন করতো। প্রতি বছরের মধ্যেই একটা সিজন আসলে লাভবার্ডের কেউ নিত না। লাভবার্ড মানে দাম কি থাকবে না থাকবে না, কোনো ট্রেডাররা লাভবার্ড ছুতো না, বিশেষ করে মার্চ এপ্রিল এই সময়টা, এগুলো আমরা ফেস করতাম। এই সময়টা লাভবার্ড সেলিংটা বন্ধ হয়ে যেত, মানে বাইরে যাওয়াটা, আউট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট হওয়াটা বন্ধ হয়ে যেত লাভবার্ডে। তা এই সমস্ত লাভবার্ড করলে এই সমস্ত সমস্যাগুলি ছিল, কিন্তু লাভবার্ডটা যেহেতু তখন লাভবার্ডেরও একটা ভ্যালু ছিল, মার্কেট ছিল ভালোই, লাভবার্ড সবসময় লাভবার্ডের জায়গা। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে যারা ছোট পাখি করে ফেলেছে, তাদের আর কারোর প্রতি হিংসা বা ঈর্ষণীয় জায়গা তৈরি হওয়ার কোনো জায়গা নেই, কেননা আমি এমন হয় বেস্ট বার্ডটা আমি করছি, এরকম একটা মানে আমরা খুব নিশ্চিন্ত ভাবে করতাম। মানে আমাদের মধ্যে ওই ধরনের ফিলিংস কোনো সময় আসতো না, বা অন্যকে দেখে যে একটা হিংসা করা বা এই করা, এইগুলি আমাদের মধ্যে মনে হয় না আসতো বলে, আমার মধ্যে কোনো সময় আসতো। আমি সবসময় সহানুভূতিশীল ছিলাম, সবাইকে সহানুভূতিশীল যদি না থাকি, তাহলে এই ছোট পাখির ফিল্ডে থেকেও এত রকম প্রোডাক্ট আমার দ্বারা হতো না, তাই না? আমি তো সব সময়ের জন্য ভালো ভালো জিনিসগুলো সবাইকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, এবং সেইখানেও যে কত রকম সমস্যাগুলি আসছে ভবিষ্যতে, এটা কিন্তু আসবে গল্পের মাধ্যমে। যাই হোক, এবার ওই কথাটা আমাকে মাঝে মধ্যে শুনতে হতো, তুমি কোনো প্রবলেম ফেস করছো না, তুমি খুব স্মুথলি এগোচ্ছ, তাই না? খুব স্মুথলি এগোচ্ছ তোমার। হ্যাঁ, আমি মানে হ্যাবলা ক্যাবলার মতন, হ্যাঁ হ্যাঁ আমার তো খুবই হচ্ছে, ভালোই তো হচ্ছে, এরকম। মানে কি বলবো, মানে লাইনের টা যে কতখানি জটিল, আমি তখন কিছুই বুঝতে পারছি না, কতখানি যে এর মধ্যে কতখানি কিছু হতে পারে, কত মানে নিম্ন মানসিকতা এর মধ্যে কাজ করতে পারে, আমি তখন বুঝতে পারছি। এবং এখন তো আরো খারাপ মানে পরিস্থিতি, মানে আমি প্রথম ভিডিওটাতেই বলেছিলাম এইটা, যে এই ফিল্ডটা খুব সাংঘাতিক একটা ফিল্ড, কিন্তু আমার ওরকম বুঝতে অনেক সময় লেগে গেছে। এবং এগুলো যে হয়েছিল, এগুলো অবশ্যই হওয়া দরকার ছিল, কারণ এগুলো যদি না হতো তাহলে আমি বুঝতে পারতাম না যে কি হলো, কি হয়েছিল, এগুলো এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। এবারে যাই হোক, অষ্টম পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি। এরপরে পার্ট করে পরবর্তী অংশগুলো আপনারা দেখতে পারেন, নবম দশম এই দুটো অধ্যায়ে দেখবেন, কেননা এত বড় গল্পটা 3টে এপিসোডে আমি ভাগ করছি। তাহলে 3টে এপিসোড পর দেখলে আপনারা পুরো গল্পটা আপনারা দেখতে পাবেন। আজকের মতন অষ্টম অধ্যায়টা আমি এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।